হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। গাইস, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। গাইস, বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা দেখতে পারতেছেন ক্রোয়েশিয়ার একটা বিষয় নিয়ে বেশ কিছু নিউজ আসছে, এবং এটা সত্যতা কি আসলে অনেকে জানে না। এটা নিয়ে আসলে এক একজনে এক এক রকমের আলোচনা সমালোচনা করতেছে, পক্ষে বিপক্ষে, যার যা মন চাচ্ছে তাই লিখে পোস্ট করতেছে, তাই দিয়ে ভিডিও করতেছে। এখন সত্যটা কি আসলে এটা কেউ জানে না। যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিছে সবাই আতঙ্কিত, সবাই আসলে অস্থির হয়ে গেছে যে এটা সত্যটা কি, কেউ কোনো কিছু বুঝতে পারতেছে না। এখন আপনারা হয়তো অনেকে জানেন যে 2024 সালটা ক্রোয়েশিয়ার জন্য স্বর্ণযুগ ছিল। 23-এর শেষ থেকে 24 সালটা কি পরিমাণ ভিসা দিছে হয়তো অনেকে জানেন, নেপাল এবং দিল্লি থেকে। বিশেষ করে দিল্লিটা থেকেও নেপালে যারা লাস্টে গেছে 24-এর শেষের দিকে, এবং পুরা 24 সালটাই দিল্লি এবং নেপাল মিলে মানে প্রায় অ্যারাউন্ড 14,000-এর মতো ভিসা দিছে। 14,000 প্লাস মাইনাস হবে। তো এই পরিমাণ মানুষ ক্রোয়েশিয়াতে চলে গেছে অলরেডি, এবং ওই ধারাবাহিকতায় এজেন্সিগুলো আপনার হাজার হাজার ফাইল নিছে। এবং কি আপনারা জানেন যে ক্রোয়েশিয়ার এই যে ভিসা রেশিওটা 90 থেকে 95% প্লাস ছিল। এটা দেখার পরে অনেক মানুষ হুমড়ি খেয়ে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিছে। এবং আমাদের বাংলাদেশের জন্য যখন ইন্ডিয়ান ভিসা জটিলতা বেড়ে গেছে বা ভিসা বন্ধ করে দিছে, তো আমাদের দেশের মানুষরা যেন সহজে নির্বিঘ্নে যেন ইউরোপ যেতে পারে, যার জন্য আমাদের সরকার এবং আমাদের দেশের মানুষ মিলে যে একটা মানববন্ধন করছে যে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসা সেন্টারগুলো সেগুলো যেন আমাদের ঢাকাতে আসে, এম্বাসি বা বিএফএস যেটাই হোক যেন আসে, তার জন্য মানববন্ধন হয়েছে। আপনারা জানেন, নিউজ হয়েছে, এগুলো নিয়ে লেখালেখি হয়েছে অনেক। সরকারেরও আপ্রাণ চেষ্টা করতেছে, সরকারের প্রধান উপদেষ্টা, তারপরে আপনার পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ, যত রকমের এই সেক্টরে এই সেগমেন্টে যত কিছু আছে সবাই চেষ্টা করতেছে যেন আমাদের বাংলাদেশে যেন ইউরোপের বিএফএস গুলো আসে, এম্বাসিগুলো যেন আসে, যেন আমরা দিল্লির দ্বারস্থ হতে না হয় বা অন্য কোনো দেশে যেতে না হয়। আমাদের দেশ থেকে আমরা যেন সহজে নির্বিঘ্নে যেন ইউরোপের ভিসা করে ইউরোপ যেতে পারি। তো এই জন্য আপনার আমাদের দেশে যখন আপনার ক্রোয়েশিয়ার বিএফএসটা যখন চলে আসছে 2024 সালের ডিসেম্বরে, তখন মানুষ আরো বেশি খুশি হয়েছে এবং আরো বেশি ইয়া থেকে আশা ভরসা থেকে ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করতে শুরু করছে যে এখন আমাদের আর নেপাল এবং দিল্লি যাওয়া লাগবে না। আমাদের এই যে বাড়তি প্রায় 2 থেকে 3 লাখ টাকা এই খরচটা আমাদের কমে যাচ্ছে। আমাদের দেশে আমরা ফাইল জমা করব এবং আমাদের দেশ থেকে আমরা ভিসা পাবো এবং দেশ থেকে আমরা চলে যাব। তো এরই ধারাবাহিকতায় মানুষ আগে তো ফাইল জমা দিছে, এজেন্সিগুলো তো ফাইল জমা নিছেই। যখন আমাদের দেশে ক্রোয়েশিয়ার বিএফএস চলে আসছে তখন মানুষ আরো বেশি ফাইল জমা দিছে, আরো বেশি আপনার কনফিডেন্স নিয়ে যে না, এবারে আর ভিসা মিস হবে না। তো এর মধ্যে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীও বলছিল যে হ্যাঁ, আমাদের এশিয়ার দেশগুলোর যে শ্রমিকরা আমাদের দেশে আসে কাজ করে এদের অবদান অনস্বীকার্য। আমরা আগামীতে আরো 2025 সালে আরো বেশি লোক আনবো, হ্যাঁ, এবং ভালো সম্মানী ভালো স্যালারি সুযোগ সুবিধা দিব, এই টাইপের একটা নিউজ সবাই কম বেশি দেখছে। তো যার জন্য মানুষ আরো বেশি কনফিডেন্স পাইছে যে না, 2025 সালটা হয়তো ক্রোয়েশিয়ার স্বর্ণযুগ চলবে, ভিসার জয় জয়কার চলবে। তো আসলে বাস্তবতাটা কি হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে দেখছেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, বিভিন্ন এজেন্সি, এজেন্ট, সাধারণ পাবলিক সবাই যেভাবে গণহারে লেখালেখি করতেছে, পোস্ট করতেছে, বিভিন্ন জিনিস আসলে নামে বেনামে ছড়াচ্ছে। অনেকগুলো আছে আপনারা দেখবেন এডিট করা, ফেক, অনেকগুলো দেখবেন যে মন গড়া মন্তব্য, আমার মন চাইলেও আমি লিখে দিলাম, কোনটা সত্য কোনটা মিথ্যা দেখার দরকারই নাই টোটালি। আবার আপনারা দেখবেন অনেক কিছু আছে আগের পুরান 2023 সালের 24 সালের বিভিন্ন জিনিস এই বছরের আপডেট বলে চালাই দিচ্ছে। আসলে বাস্তবতাটা কি? তো আসলে বাস্তবতাটা হচ্ছে ক্রোয়েশিয়ার দরজা আমাদের জন্য এখনো বন্ধ হয়ে যায় নাই। এই মাসের জানুয়ারি শেষের দিকে
হয়তো অফিসিয়ালি একটা ঘোষণা আসতে পারে যে আসলে বাংলাদেশিদের কেমন ভিসা দিতে পারে, কি হবে না হবে, কি সিদ্ধান্ত আসবে, এই ধরনের একটা ঘোষণা আসবে। কিন্তু এখনই মানুষ যেভাবে লাফালাফি করতেছে, পারাবারি করতেছে, আসলে অতিরঞ্জিত। এটা এই ধরনের কিছু এখনো হয় নাই। হলে সবাই জানবে, অফিসিয়াল স্টেটমেন্ট আসলে সবাই জানবে। কিন্তু হ্যাঁ, এখানে কথা আছে, সেটা হচ্ছে কি, আপনারা জানেন যে রোমানিয়া শ্রম বাজারটা আমরা কিভাবে নষ্ট করছি, কিভাবে হারাছি, এটা আপনারা কম বেশি সবাই জানেন। রোমানিয়াতে একটা সময় ভিসা 85, 90, 95, 80 এরকম ভিসা রেশিও ছিল। তখন মানুষ হুমড়ি খেয়ে আবেদন করছে, অ্যাপ্লাই করছে, এজেন্ট ধরছে, মানুষও চেষ্টা করছে, ভিসাও পাইছে, মানুষ গেছে। কিন্তু যাওয়ার পরে মানুষগুলো কি করছে, যাওয়ার পরে মানুষগুলো গেম দিয়ে চলে গেছে ইতালি, চলে গেছে পর্তুগাল, চলে গেছে স্পেন, চলে গেছে ফ্রান্স। পরে বাংলাদেশিদের নাম খারাপ হয়েছে, বাংলাদেশিদের ভিসা রেশিও কমাই দিছে, এবং বাংলাদেশিরা এরপর থেকে লাগাতার আর্টিকেল 27, ব্যাড ইন্টেনশন, আর্টিকেল 27, এই যে গণহারে রিজেকশন শুরু হয়েছে, একটা সময় গিয়ে ভিসা রেশিও 5%, 10% আসে, ঠেকছে, আপনারা হয়তো অনেকে জানেন। এখন হয়তো আবার 20, 30, 40% রেশিও আছে। তো ক্রোয়েশিয়াটাও এরকম স্বর্ণযুগ ছিল 24 সালটা, ওরা মানে লাগাতার ভিসা দিছে, সাপ্লাই বলেন, ডিরেক্ট বলেন, কোনো কিছু দেখে নাই, সমানে ভিসা দিছে, সবাই ভিসা পাইছে, সবার ইউরোপ স্বপ্ন পূরণ করছে। কিন্তু ইউরোপ স্বপ্নটা পূরণ করার পরে হয়েছে কি হয়েছে, যাওয়ার পরে দেখা যায় সাপ্লাই কোম্পানি, কাজ নাই, টিআরসি নাই, থাকা খাওয়া কিচ্ছু নাই, মানুষ কষ্ট করতেছে। এরপরে মানুষ লাগা গেম, আপনারা যেটা বলেন, গেম মেরে চলে গেছে এদিক ওইদিক। তো 2024 সালে 14,000-এর আশেপাশে, 14, কেউ বলতেছে 14,000-এর বেশি, কেউ বলতেছে 14 থেকে একটু কম, কিন্তু আপনি ধরে রাখেন 14,000 ভিসাই দিছে। কিন্তু আপনারা এখন যাই দেখেন যে 14,000-এর মধ্যে 2,000 মানুষও ক্রোয়েশিয়াতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই 12,000 বা এই 10,000 মানুষ কই গেল? তো এটা স্বাভাবিকভাবে যে কোনো দেশের আসলে সরকারে যদি বা ওদের যে মন্ত্রণালয়, এগুলো আসলে নোটিস করে যে কোন দেশ থেকে শ্রমিক এত বেশি পলায়ন করতেছে, কোন দেশের শ্রমিক আইসে এত বেশি বর্ডার পার হয়ে লিগ্যাল ওয়েতে চলে যাচ্ছে, চাকরি করতেছে না, কাজ করতেছে না, এরা কারা। যখন আইডেন্টিফাই করতে পারে যে না অমুক দেশের, তখন তারা কি করে, এই ধরনের দেশগুলারে তারা কি করে, সিল করে, মানে আপনারা যেটাকে বলেন রেড তালিকাভুক্ত করে আর কি, ব্ল্যাক যেটাকে বলেন কালো তালিকাভুক্ত করে ফেলে। তখন হয় কি, কিছু আছে একদমই আর ভিসা দেয় না, কিছু আছে কি ভিসা রেশিওটা কমাই দেয়। তো এখন আপনারা যেটা নিয়ে এত বেশি টেনশন করতেছেন, যে অনেকেই প্রচার করতেছে, এটার পক্ষে বিপক্ষে লোক আছে, অনেকে আলোচনা সমালোচনা করতেছে যে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেল কিনা, ক্রোয়েশিয়া কি তাহলে শেষ? না, ক্রোয়েশিয়া একবারে শেষ হয় নাই, কিন্তু হওয়ার সম্ভাবনাও নাই। কিন্তু ক্রোয়েশিয়া হবে কি, এই যে আপনারা আগে গণহারে যে ভিসাটা পেতেন 90%, 95% রেশিও বলে আপনাদের থেকে যে ফাইল নিত এজেন্সিগুলা, দালালগুলা, আপনারাও দিতেন যে না ভিসা তো হচ্ছে, এটা তো সত্য। কিন্তু এখন আমাদের কি কুপাল, কি দুর্ভাগ্য দেখেন, আমাদের দেশে বিএফএস আসার পরেও এই জানুয়ারি থেকে শুরু হয়েছে দুর্ভিক্ষ, শুরু হয়েছে ক্রাইসিস, শুরু হচ্ছে বিভিন্ন জটিলতা। এখন ক্রোয়েশিয়া যদি একবারও বন্ধ না হয়ে যায়, আগে যদি আপনারা 90% ভিসা রেশিও পেতেন বা 95 পেতেন, এখন পাবেন 40 থেকে 50% ভিসা। 100 জন ফাইল জমা দিবেন, 40 থেকে 50% মানুষ ভিসা পাবেন। 30 থেকে 50, আমি 40 আসলে রাখতেছি না, 30 থেকে 50-এর মধ্যে ভিসা রেশিও নেমে আসবে। এবং বিভিন্ন ধরনের জটিলতা, বিভিন্ন ধরনের বাংলাদেশের জন্য বিভিন্ন রুলস, বিভিন্ন কন্ডিশন ক্রিয়েট হবে এখানে। আগে তো 1 লাখ টাকা জামানত রেখে যেত, ক্রোয়েশিয়ার জন্য 13-14 লাখ টাকা দিয়ে যেত, তারপরেও মানুষ থাকতো না, গেম মেরে চলে যেত। আসলে কি বলবো, সব দোষ আসলে মানুষের দিলেও হয় না, এখানে দালালদেরও অনেক দোষ থাকে। আপনারা জানেন তারা প্রচুর মিথ্যা বলে, প্রচুর মিথ্যা স্বপ্ন দেখায়, বিভিন্ন মিস ইনফরমেশন দিয়ে ফাইলগুলো কালেক্ট করে। হাজার হাজার, যে পারবে 10টা ভিসার কাজ করতে, সে নেয় 100টা ভিসা, 100টা ফাইল। যে পারবে 100টা, সে নেয় 1000। এখন এই যে 1000, 100, 500 ফাইল নিচ্ছে, কিন্তু কাজ করতে পারে না, কাজ তুলতে পারে না। এর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে সাপ্লাই কোম্পানি, যারা আসলে কাজ দেওয়ার কোনো মুরুদ নাই, টিআরসি করে দেওয়ার কোনো অবস্থা নাই, তাদের অ্যাকোমোডেশন নাই, কিচ্ছু নাই। তো এই মানুষগুলো যায় কি করবে? ইউরোপে একটা দেশে থেকে কি বাংলাদেশ থেকে আপনাকে টাকা নিয়ে সাপোর্ট নিয়ে চলা কি পসিবল? অবশ্যই না। যার জন্য মানুষগুলো আসলে ইলিগাল হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। আসলে এতে উভয় পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ক্রোয়েশিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশেরও নাম খারাপ হচ্ছে,
আর যে ব্যক্তি যে মানুষটা যাচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা সর্বোপরি তার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এগুলা নিয়ে আসলে অনেকে মেসেজ করতেছে, আমাকে মেল করতেছে, নক দিচ্ছে, ভাই আসলে এটা সত্যটা কি, একটা আপডেট দেন প্লিজ, একটা ভিডিও করেন। তো আমার ব্যস্ততার কারণে আসলে এটা নিয়ে কথা বলা হচ্ছে না। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, তো এটা বাস্তবতা হচ্ছে যে না, একবারে বন্ধ হবে না, কিন্তু বাঙালিদের জন্য এটা আরো কঠিন হয়ে যাবে। ভিসা রেশিও কমে যাবে, নিজ দেশে বিএফএস থাকার পরও ভিসা আগের মতো হবে না, এবং বিভিন্ন শর্ত আরোপ হবে। ঠিক আছে, আর দালালরা হয়তো আগের রেট রাখতেও পারে, রেট বাড়াতেও পারে, কিন্তু কমানোর তো কোনো সুযোগ নেই। কিন্তু আগের মতো আপনারা গণহারে ভিসা পাবেন না। আর একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যে কোনো দেশের শ্রমবাজার করলে আপনারা হুমড়ি খেয়ে যে পড়েন, এই হুমড়ি খেয়ে পড়ার পরেই এই শ্রমবাজারগুলো শেষ পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না, নষ্ট করে ফেলি, হাতছাড়া হয়ে যায়। এগুলো অন্য দেশে এই সুযোগগুলো নিয়ে নেয়। সব দেশে ফাইল জমা করবেন, তাহলে হয় কি এগুলো ব্যালেন্স থাকে। সব দেশে ফাইল জমা করবেন। এখন বর্তমানে আপনার পর্তুগাল 90 থেকে 95% ভিসা রেশিও, একটা সময় ছিল না। 2 বছর আগে 1.5 বছর আগে কিন্তু 30-40% রেশিও ছিল, এখন 90-95। তো এখন কি সবাই কি তাহলে পর্তুগালের জন্য ফাইল জমা দিয়ে দিবেন? না। পর্তুগালে আবার যাওয়ার পরে দেখবেন স্যালারি কম, কাজ নাই, কার্ড নাই, কিচ্ছু নাই, আবার পর্তুগাল থেকে গেম মেরে আরেক দেশে চলে যাবেন। তো বাঙালি মূলত এইরকমই করতেছে। আপনারা সব দেশের জন্য ফাইল দেন, বুঝে শুনে ফাইল দেন। আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলি, অবশ্যই খোঁজ খবর নেবেন, সময় নেবেন। হ্যাঁ, দালালের মিষ্টি কথায় ফাঁদে পড়ে নিজেও সর্বশান্ত হবেন না, ফ্যামিলিকেও ডুবাবেন না। খোঁজ খবর নেবেন, যাওয়ার পরে আসলে কিছু করতে পারবেন কিনা, এজেন্সি ভালো কিনা, এত টাকার মধ্যে যাওয়া ঠিক হবে কিনা, এগুলো দেখবেন। তার তো আপনারা এই যে সেনজেন যে কান্ট্রিগুলো, পর্তুগাল, রোমানিয়া, বুলগেরিয়া, এতদিন ক্রোয়েশিয়া ছিল, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, এই দেশগুলোতে ভালো ভিসা দিচ্ছে। তো ইতালি অতটা ভালো এখন হবে না বাংলাদেশের জন্য। আপনারা জানেন ইতালি বাংলাদেশিরা তালিকাভুক্ত হয়ে গেছে, এখন অনেক যাচাই বাছাই হবে, খুব কম মানুষ হয়তো যাইতে পারবে। তো আপনারা এই হাঙ্গেরির অবস্থাটাও খারাপ, আপনারা জানেন, হাঙ্গেরি, গ্রিস, হ্যাঁ, চেক রিপাবলিক, পোল্যান্ড তো ভিসা নাই বললে চলে। তো এই যে মার্কেটগুলো আমরা কিন্তু শেষ করে ফেলছি। তারপর নন সেন্সের মধ্যে সার্বিয়া, কসোভো, এগুলোর অবস্থা আইসিইউতে আপনারা সবাই জানেন। ঠিক আছে, এখন দালালরা যত কথাই বলে, ভাই মিষ্টি কথায় ফাঁদে না পড়ে বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে ফাইল জমা করেন, তাহলে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। তাহলে হয়তো আপনি আপনার ইউরোপ স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনি চলে যেতে পারবেন। আপনি না বুঝে হুটহাট করে সিদ্ধান্ত নেবেন, হ্যাঁ, আপনারা রিচ পেমেন্ট করবেন, শর্ট টাইমে চলে যাবেন, 2 মাসে, 1 মাসে, 3 মাসে। আসলে ইউরোপটা শর্ট টাইমের জন্য না, ইউরোপটা আপনি 1 থেকে 2 বছরের জন্য আপনি সময় বরাদ্দ করবেন এবং ভালো একটা এজেন্সি থেকে ফাইল জমা করবেন, তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যদি আপনার রিজিকে থাকে। চেষ্টা তো আপনি করবেন, চেষ্টা কমতে থাকবে না, কিন্তু ভালো একটা এজেন্সি থেকে ফাইল জমা করবেন এবং যে দেশে যাবেন ওই দেশের বর্তমান কন্ডিশন কি, এগুলো যাচাই বাছাই অবশ্যই করবেন। তো গাইজ, এই ছিল আজকে কোর্সের আপডেট। নতুন কোনো আপডেট থাকলে অবশ্যই জানাই দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।